আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি, রাইট রাইট। এই যে আমার আয়ের কথা, হ্যাঁ দেখেন আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দলের নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরেও আমি বলি না, আমি তারপর জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দেই, সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখেরি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় 70-80 হাজার টাকার মতো, 1 লাখ টাকার মতো আসে, তার বেশি আসে কোনো কোনো মাতে। আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রামগুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাসের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়, কিন্তু আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাসের প্রজেক্ট আছে, সেখানে আমার সেখানেও ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো। আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি, সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি টাকা আসমান থেকে পড়ে? আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটাও তো আপনার অডিয়েন্সের অনেকে। আমাদের দেশের মানুষ আমারও প্রশ্ন, আমার রাজনৈতিকভাবে আসলে অসচেতন। আমারও প্রশ্ন, ওকে আপনার তাইক্রম, আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন সেটা আমি মনে করি তাইক্রম উত্তর দিতে কমফোর্টেবল, জি এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বেচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফারেনহোল্টস, তিনি এই বর্তমান আকিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল। প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল। একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দেয়ার আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ, হ্যাঁ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টুপ এরকম বলছিল। তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক, এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল এগুলো আমি এখানে বলতে পারছি না। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি, কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ। না সেটা ঠিক আছে, আমার তো একটা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার বাইরের আর যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হইতে পারে। তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথাই বলতে। আমি শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা না, আপনার এই প্রশ্ন আমি শুনেছি, আপনি ওই সময় শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলছি যে এটা আপনার না, ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন, কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে। আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই, 2টা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা, 2 হচ্ছে আবার এটা নেন কিনা, এটা ছোট করে বলেন। গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে, সেটা থেকে আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ? না, আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে, সরকারের সহযোগিতা ছাড়া, একেবারে অত্যন্ত প্রতিকূল সময়ে যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি, সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে। আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে 0 থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি। তো আমার দলের যেহেতু আমি সভাপতি, বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মায়ের খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো। আমি কিভাবে করতাম, আমাদের কিছু ওয়েল উইশার তারা হেল্প করতো, আমরা নিজেরা কিছু দিতাম। এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশের মানুষ, বিদেশের মানুষ যারা দেখছে, যদি 5টা মানুষ যদি প্রুফ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি,
সে সেটা মিসইউজ করেছে, রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আগে ছাত্রলীগ গুজব ছড়াইতো, দেখেন শুনেন, এই যে বটম লাইনে অনলাইনে এটা করে, এখন আবার আমি বলি ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা। তাও খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিত, রাইট, এখন আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা তাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি, তারা ওই স্লোগান। জনাব নূর, তার মানে হচ্ছে গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না, তাই তো? আমি টাকা নেই না, আমাদের কোন নেতারাই দলের তো বলতে গেলে টানপ্রনের মধ্যে চলতে হয়, কারণ আমাদের তো এরকম শিল্পপতি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সবসময় টানপ্রনের মধ্যে দিয়ে চলতে হয়। অনেক সময় যে আমরা যে প্রশ্নটার জবাব মেইনটেইন করে মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল, ছাত্রলীগের ওরা যখন কথা উঠছিল তখন আমি প্রশ্ন করছিলাম, আবারও একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এটা ইয়েস, এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলেছি। তো এইটা হচ্ছে ন্যারেটিভ, এবং এইটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম, দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসা, আমরা এটা পরিষ্কার করেছি। সো এই বিষয় নিয়ে আমি তো, আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি যারা সাইমুম ভাইকে বলেছিলেন ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন, আমি উত্তর দিতে পারতাম, যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার্স। তো ইয়েস ইয়েস, তো এইটা হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না। কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মুসলমান আছে, যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড়, তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে, প্রভাব বিস্তার করে, সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। আপনি যেটা ইনফরমালি বলেছিলেন সম্ভবত যে 5ই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই, আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয়নি। সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম, আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখনো গণমাধ্যম গুলো একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী। দুঃখ লাগে, কষ্ট হয়। রাজনীতির বাইরে এমপি মন্ত্রী হওয়ার জন্য তো জীবন দিয়েছে, হাত ভাঙি নাই, পা ভাঙি নাই, মাজা ভাঙি নাই, কোমর ভাঙি নাই। জনাব নূর, এই নির্দিষ্ট শ্রেণী পেশা কে বিএনপির লোক, বিএনপির প্রতি দুর্বল হয়েছে গণমাধ্যম না কার প্রতি? সরকারের না, এখানে ধরেন এখন যেহেতু স্বাভাবিকভাবে এখন এনসিপির এক নেতা উপদেষ্টা আছে, তাদের প্রভাব আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না ব্যবসায়ী কিংবা গণমাধ্যম, তাদের প্রভাব আছে, জামাতের প্রভাব আছে। আমি তো শেষ করি খালেদ, আমি এটা শেষ করি 30 সেকেন্ড, যে আমরা চেয়েছিলাম, যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন। কিন্তু দুঃখজনক গত 10 মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি, এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম, তারা 10 মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই। তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে, গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে, সব আগের মতোই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে কি আমরা আবার সরকারে কি দোষ, আন্দোলন করব, আবার জীবন দেব, আবার রক্ত ঝরাবো? নূর, সরকারে কি দোষ? আপনারা তো প্রতি পদে পদে, আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ সমাবেশ, তারপরে বৈপরীত্য, এগুলি সব এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আপনি এর পুরো উপদেষ্টা পরিষদে 5টা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে। পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম। অথচ বিষয়টি ছিল যে আপনার হাট বাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা, ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় 1% জন্য 260 টাকা, সেখানে 0.5% করে তারা বরাদ্দ দেয়। একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয়, কিন্তু তাহলে 0.5% জন্য সরকারের ফি হচ্ছে 130 টাকা। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারের ব্যবসায়ীদেরকে ডেকে 35,000 টাকা দাবি করেছে। আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুঁতখুরার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এখানে 130 টাকার জায়গায় কেন 35,000 টাকা নেবে? তাহলে দেখেন, এই যে আপনারা
আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে, মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে, কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল মকল কিচ্ছু নেই। সরকারি স্বাভাবিকভাবেই পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাট বাজার ইজারা নেওয়াটাও এই কাজগুলো করে। আমি যে সেটা নিয়ে মন্তব্য করেছি কেন 130 টাকার জায়গায় 35,000 টাকা নেওয়া হবে। সেম ঘটনা আপনি খালেদ ভাই এবার বলছেন দক্ষিণ না উত্তরের ঘটনাটি ছিল। এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই আপনার অনেক সরকারি কার্যক্রমে সেখানে নাই, সেখানে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে। সেখানে আমাদের লোকেরা গাবতলীতে আপনার বিএনপির লোক যদি হানিফ পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা তারা আপনার টেন্ডারে সর্বোচ্চ হয়েছে 20 কোটি আপনার 65 লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলী একটা বাজারে, সেইটা তাদেরকে দেওয়া হয় না। হ্যাঁ, যেটা সামি ভাই অনেকদিন লেখালেখি করেছে, সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন 14 কোটি টাকা, আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন 20 কোটি 65 লাখ। এই 6 কোটি টাকা ডিফারেন্সের পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না। তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম যেখান তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে, আপনারা দেন নাই কেন? তখন সে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে, হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে পারবেন, এই বিষয়টা ছিল। তো আমি তো ভাই আমি আপনার এই একটা সিটি কর্পোরেশনের কথা বাদ দেন, আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, 5টা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে, আপনার প্রকল্প লাইভ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে মুখ নিয়ে রাজনীতি করব না, কিন্তু আমাদের আমি একটু প্রশ্নটা করি, কেন অসুবিধা কি? মানে রাজনৈতিক দলকে তো ঠিকাদাররা সমর্থন করতেই পারেন, বা আপনাদের দলের মধ্যে লোক তো ঠিকাদারি করতেই পারেন সেইটা, এবং ওই ঠিকাদার আপনাকে চাঁদাও দিতে পারেন, আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন, এতে তো কোনো রকম কোনো বাধা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে জনাব নুরুল হক নূর, না কিন্তু আপনাকে বাংলাদেশে সবাই চেনে, আপনি কি আপনার চেনা পরিচিতি আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারির লাইসেন্স পাইয়ে দেওয়ার থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিস্তার করতেছেন কিনা? ফোন উঠায় বলতেছেন কিনা আমি নুরুল হক নূর বলছি, আমার লোককে কাজ দিতেই হবে, অথবা সশরীরে যাচ্ছেন, লোককে কাজ না দিলে ঢাকা উত্তর অচল করে দিবেন? খালেদ ভাই আচ্ছা বলেন, আমি কি সরকারি দল এনসিপি, বিরোধী দলকে প্রধান বিরোধী দল বিএনপি, বিএনপির লোকের এক জায়গায় গেলে অফিসার আমাকে কেন দেবে? আমার কি আছে বলেন, আমার কি আছে? আমার আমাকে ছোট করা করা, হ্যাঁ চিঠি হ্যাঁ আপনি বলছেন, আমি সংবাদ সম্মেলনে বলছিলাম যে বিএনপি একটা চিঠি দিছিল, সেটা অনেককে ভেবেছিল এটা বিপিনের জন্য আশীর্বাদ, কিন্তু সেটা এখন অভিশাপে পরিণত হয়েছে এলাকায়, কারণ ওই চিঠির কারণেই আরো হামলা মামলা অবিরত চলতেছে। কাজী আমি এই যেটা বলছেন যে এই ধরনের পরনির্ভরশীল হয়ে কিছু করতে চাই না, নিজের শক্তি সামর্থ্যে এগিয়ে যেতে চাই। তবে শুনেন এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, যে বললাম দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল, তারপরেও সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে, বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাকআপ আছে, কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি, আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নাই, কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না, তাদের কাউকে তো আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে দায়িত্ব দিতে পারবো না, আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না, কাজে আমাদের আমলা নাই, কামলা নাই, ব্যবসায়ী নাই, আমরা আসলে একটা কি বলবেন নদীর মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আসছি বা তৈরি হচ্ছে। কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদেরও সব মানুষের এনকারেজ করা দরকার, উৎসাহিত করা দরকার। যদি এই কমিউনিটির কিছু ছেলেপেলে আজকে তৈরি করতে না পারতাম, আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনার চিন্তা করেন। অনেকে ধরেন মুক্তভাবে রাজনীতি করছে, সরকার গঠনের স্বপ্ন দেখছে, কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম, এটা সুদূর পরা হতো।